আমরা লাইভে চলে যাচ্ছি। ওকে প্লিজ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অর্থ প্রবাহ পত্রিকার নিয়মিত আয়োজন লাইভ টক শো উন্নয়নের পথে অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের আজকের পর্বে আমাদের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে, আপনারা জানেন কোভিড-19 পরবর্তী আমাদের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই, এগ্রি এবং মাইক্রো ফাইন্যান্স। এবং অর্থনীতি পুনরুদ্ধার করতে হলেও এসএমই, এগ্রি এবং মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমেই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে। যার কারণে আমাদের আজকের বিষয়টা আমরা নির্ধারণ করেছি ইকোনমি রিকভারি থ্রু এসএমই, এগ্রি অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সাথে আমাদের আজকের এই লাইভ টক শো অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসাবে যারা উপস্থিত রয়েছেন, প্রথমে আমি আপনাদেরকে তাদের সাথে একটু পরিচয় করিয়ে নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন জনাব সাদাত আহমেদ খান, হেড অফ এসএমই অ্যান্ড এগ্রিকালচার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমাদের সাথে রয়েছেন জনাব সঞ্জীব কুমার দে, তিনি হেড অফ এসএমই ব্যাংকিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন জনাব মুজিবুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি, এসডিএস। এছাড়া আমাদের সাথে আরেকজন সম্মানিত আলোচক হিসেবে যুক্ত হবেন, তিনি গ্রাম উন্নয়ন কর্ম ফাউন্ডার, এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর খন্দকার আলমগীর হোসেন। উনি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা এখন আলোচনা পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি একটু আলোচনা অংশ গ্রহণ করার জন্য এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব মুজিবুর রহমান। তিনি, আপনারা জানেন যে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে বিশেষ করে এগ্রি এসএমই সেক্টর ডেভেলপমেন্টে একটা বিশাল ভূমিকা রাখছেন। বাংলাদেশের মধ্যাঞ্চল, ফরিদপুর, শরীয়তপুর সহ ঢাকা এর পার্শ্ববর্তী এলাকায়। তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, মুজিবুর রহমান সাহেব শুনতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি প্লিজ। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, কোভিড পরবর্তী আপনাদের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম কতটুকু স্থবির ছিল, এবং এই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের একটা প্রণোদনা প্যাকেজ ছিল এমএফআই লিঙ্কেজ করার জন্য। তাছাড়া প্রত্যেকটা ব্যাংকের এগ্রিকালচার যে লোনটা রয়েছে সেটাও আপনার এমএফআই লিঙ্কেজ করে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধার করার একটা প্রক্রিয়া চলছে। তো সেক্ষেত্রে একটু আপনি কি বলবেন এসডিএস এর কার্যক্রম এবং ইকোনমি রিকভারের জন্য আপনারা কি ধরনের আপনার ব্যাংকিং সেক্টর থেকে ঋণ সহায়তা পাচ্ছেন?
থেকে শুরু করে মাছ, মাংস, তরি তরকারি যা কিছু দরকার মানুষের সবগুলো উৎপাদনের জন্য তারা কিন্তু মাঠে ছিলেন, এবং তারা মাঠে ছিলেন বলেই বাংলাদেশে সব মানুষের কাছে তাদের খাদ্য তারা সময় মতো পৌঁছে দিতে পেরেছিলেন। আমি এই কথাটা বলতে চাই যে আমরা আশা করেছিলাম সরকার ঘোষিত ৩,০০০ কোটি টাকার যে অ্যাগ্রো সাপোর্ট যেটা দেওয়ার কথা ছিল বিভিন্ন ব্যাংকগুলোর মাধ্যমে, আমি জানি না, তবে আমার জানা মতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে যদি পরিসংখ্যান নেন ফরিদপুর অঞ্চলের 5টি জেলায়, তাহলে আমার জানা মতে এখানে এই 50 কোটি টাকাও বিভিন্ন সংগঠনের মাধ্যমে জুন পর্যন্ত তো নাই, এই সেপ্টেম্বর পর্যন্ত আসে নাই। এতে করে আমাদের যে সমস্যাগুলো হয়েছে বা এমএফআই গুলোর যে সমস্যাগুলো হয়েছে, আমরা আমাদের কর্মীদের বেতন দিতে হয়েছে, আমরা আমাদের তাতে আমাদের কন্ট্যাক্টে থাকে, সেই জন্য আমাদেরকে অব্যাহত যোগাযোগ রাখতে হয়েছে, এবং আমাদের যে সমস্ত ঋণী সদস্যরা রয়েছেন তাদের অর্থনীতির চাকা যাতে ঘোরে সেই জন্য আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। এখানে না বললেই না, আমরা আসলে আশা করেছিলাম যে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যাংকগুলো এগিয়ে আসবে, কিন্তু আমি জানি না, হয়তো আমার ভুল হতে পারে এখানে। না, আপনি কি একটু আপনাকে প্রশ্ন করি যে ব্যাংক আপনাদেরকে যে এগ্রি বা অন্যান্য এসএমই রিলেটেড যে ঋণ সহায়তা দেওয়ার কথা এমএফআই লিঙ্কেজ, সেটা কি আপনারা পেয়েছেন কি না? আচ্ছা, আমি সেখানেই বলছি যে প্রেক্ষাপটটা এই জন্যই বলছি যে এখনো পর্যন্ত পাইনি, এখনো পর্যন্ত পাইনি, তবে আমরা এখন যোগাযোগ অব্যাহত রাখছি, হয়তো পাবো। আমরা পিকেএস এর থেকে সহযোগিতা পাচ্ছি, আরো পাবো, কিন্তু ব্যাংকগুলো থেকে যে প্রত্যাশা ছিল সেটা আসলে আমরা পাইনি। যেটা পাওয়া উচিত ছিল, এটা যদি পেতাম। আপনাকে আরেকটা মেসেজ দিতে চাই, কোরবানি ঈদের সময় যখন কোভিডের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না, তখন কিন্তু আমরা ডিজিটাল মার্কেটের মাধ্যমে মুন্সিগঞ্জ থেকে গরু ঢাকার বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পেয়েছিলাম, এবং পিকেএসএফ এর সহযোগিতায় আমরা এই কাজটি করতে পেরেছিলাম। আমার কাছে যেটা মনে হয় যে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ব্যাংকগুলো তাদের অবশ্যই তাদের কিছু ফর্মালিটিস আছে, তাদের অবশ্যই আমি তাদেরকে দোষারোপ করতে চাই না, কিন্তু আমার মনে হয় যে এই সরকারের যেই ঘোষণা ছিল ৩,০০০ কোটি টাকার যেই তহবিল সরকার ঘোষণা করেছিলেন, সেটা যদি মাঠে পৌঁছে যেত তাহলে আমার মনে হয় মানুষ স্বস্তির যে জায়গাটা সেটা আরো আগে তারা ফেলতে পারত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন একটু সঞ্জীবদার কাছে যাচ্ছি, যে আপনারা তো এমএফআই লিঙ্কেজে খুব আপনার পায়োনিয়ার একটা ব্যাংক, তো মুজিব ভাই যেটা বললেন যে এখনো এগ্রিকালচার যে ঋণটা তাদের বৃহত্তর ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর বা ঢাকা মধ্য অঞ্চলে তারা কাজ করছেন, তো ওইখানে 50 কোটি টাকাও যায়নি, আপনি কি বলবেন? থ্যাংক ইউ জসিম ভাই, থ্যাংক ইউ মুজিব ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। মুজিব ভাইয়ের বক্তব্যগুলো শুনলাম। এমএফআই এর কন্ট্রিবিউশন আমাদের দেশের এই মার্জিনাল ইকোনমিতে যে কন্ট্রিবিউশন সেটা অবিস্মরণীয়, অস্বীকার করার কোনো উপায় নেই। এমএফআই এবং এই কোভিড-19 ক্রান্তি লগ্নে যে সেক্টরটা আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে দ্যাট ইজ দ্য কৃষি। এখন সরকারের আসলে কয়েকটা স্টিমুলাস প্যাকেজ আছে, একটা আছে সিএমএসএমএর জন্য, একটা আছে এমএফআই এর জন্য ৩,০০০ কোটি টাকা যেটা মুজিব ভাই বলছিলেন, আরেকটা আছে কৃষির জন্য ৫,০০০ কোটি টাকা। মুজিবের যে ইয়েটা ছিল, মানে আমি হতাশাই বলতে চাই যে এখন পর্যন্ত হয়তোবা ওনার কাছে মনে হয়েছে যে ব্যাংকগুলো হয়তোবা এমএফআই এর যে ৩,০০০ কোটি টাকার প্যাকেজটা ওটা প্রপারলি ইমপ্লিমেন্ট করছে না। আমি আসলে ইন্ডাস্ট্রির কথা বলতে চাই না, এটা আমার বলা ঠিক হবে না। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কথাটা একটু বলতে চাই। এমএফআই এর যে ৩,০০০ কোটি টাকা প্যাকেজ ছিল সেটার মধ্যে প্রতিটা ব্যাংকের জন্য একটা সিলিং ছিল টোটাল প্যাকেজের 2%। ৩,০০০ কোটি টাকা 2% হলো ৬০ কোটি টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ওয়ান অফ দ্য ব্যাংক যারা সর্বপ্রথম তার প্যাকেজের ৬০ কোটি টাকা ডিসবার্স করে দিয়েছে এমএফআইকে। আমরা জুলাইয়ের মধ্যে এমএফআই কে ৬০ কোটি টাকা আমাদের ডিসবার্স করে দিয়েছি। তার মানে কি আমাদের আগ্রহের কোনো কমতি নেই এবং আমাদের চেষ্টাটা শুধুমাত্র চেষ্টাতে নেই, আমরা এক্সিকিউশনে গিয়েছি।
আমাদের যে বাজেট 60 কোটি টাকা আমরা জুয়েলারির মধ্যে ডিসবার্স করে দিয়েছি। হয়তোবা এইটার অংশ হয়তোবা আমরা তো 60 কোটি তো সবগুলো এমএফআই কে দিতে পারবো না, কয়েকটা এমএফআই যারা আমাদের কাছে ছিল তাদেরকে দিতে পেরেছি। আমাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের 60 কোটি টাকা, আমাদেরকে বাংলাদেশ ব্যাংক 60 কোটি টাকারই বাজেট দিয়েছে, সেটা আমরা জুলাইয়ের মধ্যে ডিসবার্স করে দিয়েছি। তার মানে আমরা বাজারে অ্যাচিভ করেছি। শুধু অ্যাচিভ করিনি, আমরা বুঝতে পেরেছি যে এমএফআই কে আরেকটু সাপোর্ট দিলে প্রান্তিক জনগোষ্ঠী আরো বেশি সুবিধা পাবে। তখন আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছি আমাদের বাজেটটা একটু বাড়িয়ে দেয়া হোক। ইভেন বাংলাদেশ ব্যাংক আমাদের আবেদনে সাড়া দিয়েছে এবং আমরা সেই বাড়তি বাজেটটাও অ্যাচিভ করে ফেলেছি। সো আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে একটা কথা বলতে চাই যে এমএফআই এর লিঙ্কেজের যে প্রোগ্রামটা, সেটাকে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে এসেছি আমাদের ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে, এবং আমরা এটা সফলভাবে এক্সিকিউট করে দিয়েছি। অন্য ব্যাংকগুলোর কথা আমি সামগ্রিকভাবে বলতে পারবো না। আমরা এমএফআই এর ব্যাপারে সবসময় পজিটিভ, এবং আমাদের পোর্টফোলিও এমএফআই তে অনেক ব্যাংকের থেকে অনেক বেশি। কারণ আমরা একটা কারণে এমএফআই তে বেশি ফোকাস, যে আমরা অনেক জায়গায় পৌঁছাতে পারি না যেখানে এমএফআই গুলো পৌঁছাতে পারে। আমাদের টাকাটার মাধ্যমে যদি এমএফআইরা যদি এখানে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করতে পারে, কেন নয়, যে আমার সেই সামর্থ্যতা নেই, এমএফআই সেটা আছে। তো এই কারণে আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্যতা অনুযায়ী এমএফআই লিঙ্কেজটাকে পুরোপুরি এক্সপ্লোর করার জন্য। মুজিব ভাই, আপনাকে আশ্বস্ত করে বলতে চাই, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমাদের দেয়া যে বাজেটটা ছিল পুরোপুরি বাস্তবায়ন করেছে, এবং বাজেটের বেশি আবেদনও করেছে। আবেদন অনুযায়ী আমরা এখন কাজ করে যাচ্ছি। আমরা স্বেচ্ছায় আবেদন করেছি আমাদেরকে বাজেট বাড়িয়ে দিতে। আপনাকে ধন্যবাদ। জি সঞ্জিত দা, থ্যাংক ইউ। আপনি থাকবেন, আমরা আবার আপনার কাছে আসবো। এখন আমরা একটু সাদাত ভাইয়ের কাছে যাব। সাদাত ভাই তো শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সাদাত ভাই, একটা বিষয় যে আপনারা অনেক কার্যক্রম আপনাদের হাতে আছে, তার মধ্যে ফ্যামিলি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট আছে, এগ্রি ফাইন্যান্স আছে, এসএমই আপনার তারপর হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি, ছোট ছোট, এগুলোকেও আপনারা ফাইন্যান্স করা, আপনাদের অনেক ধরনের প্রোগ্রাম আছে। অথচ দেখা যাচ্ছে এই প্রোগ্রামগুলোকে আপনার কাস্টমাইজ করার জন্য যে নেটওয়ার্ক থাকা, সেটা কিন্তু অনেক ব্যাংকে থাকে না বা নেই। এমএফআই কিন্তু সেই সুযোগটা আপনার রয়েছে। তো আপনি কি একটু বলবেন আপনারা এগ্রি বা আপনার যে সমস্ত মাইক্রো কম্পোনেন্ট সেগমেন্ট আছে, সেইখানে যে ফান্ডগুলো আছে, এগুলো এমএফআই লিঙ্কেজ করার জন্য আপনাদের কি পরিকল্পনা বা আপনারা কি কাজ করছেন? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার পূর্বতন বক্তা বললেন যে প্রত্যেকটা ব্যাংকেরই আসলে বাংলাদেশ ব্যাংকের যে প্যাকেজ, ওটা টার্গেট আছে 60 কোটি টাকার। তো আমরা সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমরা সরকারের ঘোষিত এই প্যাকেজ ঘোষণার সাথে সাথেই আমরা এটা নিয়ে কাজ করছি, এবং এখন পর্যন্ত আমরা সফলভাবে প্রায় আমাদের যে টার্গেট তার সিংহভাগ অলরেডি কিন্তু আমরা এটা বিভিন্ন এনজিওদেরকে, মাইক্রো ফাইন্যান্স ইয়ারদেরকে, কৃষিকাজ এবং অন্যান্য যা সার্কুলারে বলা আছে এই অনুযায়ী অলরেডি কিন্তু আমরা ডিসবার্সমেন্ট দিয়ে দিয়েছি। আমরা আমাদের বাজেটের প্রায় শেষ অংশটুকু মনে হয় আগামী কয়েকদিনের ভিতরেও ডিসবার্সমেন্ট করে ফেলতে পারবো। তো আমাদের এখানে প্রচেষ্টা প্রথম থেকেই ছিল, আমাদের ব্যাংকের ম্যানেজমেন্ট, পরিচালনা পর্ষদ সবগুলো এই প্যাকেজ নিয়ে আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে, এবং আমরা সবাই, পুরো ব্যাংকের সবাই সচেষ্ট আছি যাতে এই প্যাকেজের পরিপূর্ণ ব্যবহার আমাদের ব্যাংকের যে টার্গেটটা দেওয়া হয়েছে তা আমরা করতে পারি। এখন এই প্যাকেজের এমএফআইদের যে প্যাকেজ, এখানে আছে একটা শর্ত আছে যে প্রত্যেকটা এমএফআই একটা ব্যাংকের বেশি অ্যাপ্লাই করতে পারবে না। এখন এক এক ব্যাংকের ভিউজ হয়তো এক এক রকম, হয়তো উনি যে ব্যাংকের কাছে গেছেন ওনাদের হয়তো প্রসেসিংয়ে কিছুটা সময় লাগছে। আমি মনে করি এটা বেশি দিন সময় লাগবে না, কারণ বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত এগুলো ফলো আপ করছে, এবং আশা করছি যে এটা নিয়ে ওনারা হয়তো অচিরেই পেয়ে যাবেন ওনাদের এটা। আর আমাদের যেই ফরম্যাট, আপনি আমাদের মাইক্রো ফাইন্যান্স ব্যাংকের নিজস্ব একটা মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, ফ্যামিলি এম্পাওয়ারমেন্ট বলি আমরা। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে মাইক্রো ফাইন্যান্স ইউনিট আছে। এই ইউনিটের মাধ্যমে আমরা আগে থেকেই, কোভিড শুরুর আগে থেকেই মাইক্রো ফাইন্যান্সিং করছিলাম, এখনও আমরা করছি। এছাড়াও প্রত্যেকটা যে মাইক্রো ফাইন্যান্স ইউনিট আমাদের আছে বিভিন্ন শাখায়, প্রত্যেককে কোভিড পরবর্তী কিভাবে ফাইন্যান্স করতে হবে, কাদেরকে দিতে হবে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী আমরা এগুলো বিনিয়োগ করার জন্য তাদেরকে রীতিমতো নির্দেশনা দিয়ে যাচ্ছি। এবং আমাদের এই মাইক্রো ফাইন্যান্স ইউনিটকে সফলতা বেশ ভালো বলবো, কারণ এখানে কোনো ওভারডিউ বা এনপিএল এখন পর্যন্ত নাই, এবং এটাই প্রমাণ করে যে মাইক্রো ফাইন্যান্স যাদেরকে দিচ্ছেন ওনারা আসলেই ভালো লোন গ্রহীতা, এবং ওনাদের কাছেই যাওয়া উচিত। এবং মাইক্রো ফাইন্যান্সকে দিলেই আমরা মনে করি গ্রামাঞ্চলে এবং আমাদের পল্লী যেই ছোট ছোট ক্ষুদ্র এসএমই উদ্যোক্তা আছে ওনাদের কাছে পৌঁছানো সম্ভব।
আচ্ছা, আপনাদের কি যে ফ্যামিলি এমপাওয়ারমেন্ট যে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামটা আছে, এটা সাকসেসফুল করতে গেলে কি আপনি কি মনে করছেন এমএফআই লিংকেজের প্রয়োজন আছে? অলরেডি আমি তো মনে করি, কারণ আমাদের একটা ব্যাংকের যে মাইক্রো ফাইন্যান্স লিঙ্কেজ, এটা আসলে প্রচলিত যে মাইক্রো ফাইন্যান্স তারা আছে ওনাদের মতো এত বড় না, এবং ওনাদের যে গ্রাসরুট লেভেলে যেতে পারে ব্যাংকের যে এমএফআই, সেটাও অত ক্লায়েন্টের কাছাকাছি যেতে পারে না। অবশ্যই তাদের সাথে একটা ইন্টিগ্রেশন দরকার, একটা ওনাদের মাধ্যমে আমরা যদি করতে পারি, যে সমস্ত এরিয়াতে আমরা এখনো দুর্বল আছি, অবশ্যই আমরা আরো ভালো করব। আচ্ছা, আমি একটু আবার একটু সঞ্জীবদার কাছে যাচ্ছি। সঞ্জীবদা, হ্যালো। হ্যাঁ সঞ্জীবদা, আপনি একটু জি জি বলেন। জি, আমি আপনার কাছে আবার একটু আসছি। সেটা হচ্ছে আপনাদের একটা এসএমই বিভাগ রয়েছে এবং এসএমই ইউনিটে আলাদা লোকবল রয়েছে এবং সেন্ট্রালাইজ এসএমই আপনারা চালু করেছেন। তো আপনাদের এসএমই ঋণের যে সফলতাটা এখন কেমন? কারণ এসএমই ঋণটা যদি আপনার কাস্টমাইজ হয় এবং কাস্টমার পর্যায়ে যায়, তাহলে কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়াতে পারে। তো আপনি তো বলছেন যে আপনাদের মাইক্রো ফাইন্যান্স যেটা আপনার এমএফআই লিংকেজ এগ্রি, সেটা কিন্তু আপনারা খুব সাকসেসফুলি করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আপনারা আবার অনুমোদন নিয়েও করেছেন, সেটাও আপনাদের শেষ হয়েছে। তো আমি এখন একটু জানতে চাচ্ছি যে এসএমই সেগমেন্টে আপনাদের বাজেট কত এবং আপনারা এই পর্যন্ত কত কাস্টমাইজ করতে পেরেছেন? ধন্যবাদ জসিম ভাই। এসএমই সেগমেন্টে আমাদের বাজেট স্টিমুলাস প্যাকেজের আন্ডারে আমাদের বাজেট আছে 301 কোটি টাকা। 301 কোটি টাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। আপনি জানেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কোভিড-19 প্রথম থেকেই ম্যানেজমেন্ট আমাদের কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তা আবার দেশের ইকোনমি দুইটার কথা চিন্তা করেই কিন্তু রোটেশন বেসিসে অফিস চালু করেছে, এবং এতে যেটা হয়েছে কর্মীদের স্বাস্থ্য ক্ষতি সম্মুখীন আমরা কম হয়েছি। আবার এটাও বলি, আমাদের একজন সহকর্মী যিনি শহীদ হয়েছেন কিন্তু কোভিড-19 নিয়ে তার অফিস ডিউটি দিতে গিয়ে। তার মানে কি, কোভিড-19কে মোকাবেলা করার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অন্যান্য আরো অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ন্যায় প্রথম থেকেই প্রথম সারিতেই ছিল। তো আমাদের ব্যবস্থাপনা পরিষদ সবসময় একটু এসএমই ফোকাস। আপনারা জানেন যে আমাদের ব্যবস্থাপনা পরিষদ একটু এসএমই, কৃষি, এই লিঙ্কেজ প্রোগ্রামগুলোকে সবসময় প্রমোট করে আসছে। আমরা প্রথম দিকে আমাদের সেই রেডিনেসটা ছিল না, একেবারে প্রান্তিক লেভেলে গিয়ে কাস্টমারদেরকে খুঁজে ঋণ দেওয়াটা। ওখানে আমাদের প্রথম দিকে কিছুটা সময় আমাদের চলে গিয়েছে, এটা আমাদের, আমি বলবো আমি ব্যর্থতাই, আমি কাউকে দোষ দিচ্ছি না, বাট কিছু লিমিটেশনস ছিল। কারণ কি, তখন আমাদের ব্যাংকে সুবিধা সেবাগুলো একটু প্রায়োরিটি বেসিসে দেওয়া হচ্ছিল আর কি। তখন গ্রহীতাদেরকেও সব ঠিক মতো পাওয়া যাচ্ছিল না, বা আমাদেরও যেহেতু ওয়ার্কফোর্সের কিছুটা সীমাবদ্ধতা রোটেশন বেসিসে ছিল, আপনি জানেন, সেই কারণে আমাদের কিছু প্রায়োরিটি বেসিসে দেখালো যে জরুরি সেবাগুলো নিয়ে আমরা বেশি ফোকাস ছিলাম। প্লাস আমাদেরও কর্মীরাও অনেকে অসুস্থ হয়েছিল, ছুটিতে ছিল, ইস্যুগুলো ছিল। তারপরে যখন থেকে নাকি আমরা পুরো সুইংয়ে কাজ করা শুরু করেছি, তারপর থেকে কিন্তু আমরা দেখেন আমরা লার্জ এন্টারপ্রাইজে পুরো স্টিমুলাস প্যাকেজ অলরেডি দিয়ে দিয়েছি। এসএমইতে আমরা এখন পর্যন্ত 30%-এর বেশি কিন্তু আমরা ডিসবার্স করে দিয়েছি। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা যে ডিসবার্স করেছি আমাদের নাম্বার অফ কাস্টমার কিন্তু অনেক বেশি। অন এন এভারেজে কিন্তু আমার নাম্বার অফ কাস্টমারটা অনেক বেশি। আমাদের প্রায় এইটা করতে গিয়ে আমাদের ডিসবার্স করেছি 450 বেশি গ্রাহককে। আমরা ইচ্ছা করলে কিন্তু বড় গ্রাহককে, এসএমইতে তো অনেক বড় গ্রাহক আছে, সেখানে ফোকাসটা করে আমি লিমিটটা বাজেটটা অ্যাচিভ করার জন্য টেকনিক্যালি যেতে পারতাম, এটা আমাদের রাইট আছে। বাট আমরা সেটা না গিয়ে আমরা চেষ্টা করেছি এই ফান্ডটা যাতে বেশি মানুষের কাছে ছড়ানো যায়, যে কারণে কিন্তু আমাদের গ্রাহক সংখ্যাও কিন্তু এই 30% করতে গিয়েও কিন্তু আমি 420 প্রায় 450-এর মতো গ্রাহককে আমরা দিয়ে দিয়েছি। আরও পাইপলাইনে অনেকগুলো গ্রাহক আছে। তো আমরা অবশ্যই নিশ্চিতভাবে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে চাই যে আমরা কৃষি এবং এসএমই যেটা আছে সেই বাজেটটা আমরা খুব অল্প দিনের মধ্যে এটা অ্যাচিভ করে ফেলবো। কারণ এখানে আমাদের ব্যবস্থাপনা পরিষদের প্রায়োরিটি আছে, উইকলি বেসিসে উনি আমার থেকে আপডেট নেন, আমরাও এটা নিয়ে কাজ করছি। আমাদের কাজের চেষ্টার কোনো ত্রুটি নেই। যদি ডিলে হয়ে থাকে, কিছু কারণে একটু দেরি হতে পারে, বা সময়ের মধ্যে হয়তো করতে পারছি না, যে বাংলাদেশ ব্যাংকে যে সময়টা দেওয়া ছিল, বাংলাদেশ ব্যাংক আশা করি বিবেচনা করবে সময়টা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রচেষ্টার আসলে কমতি নেই। আমি খুবই আশাবাদী এবং আশ্বস্ত করতে চাই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তার দেওয়া যে বাজেট আছে, বাজেটটা পুরোপুরিভাবেই গ্রাহকদের কাছে বিতরণ করবে খুব শীঘ্রই। জি জি, থ্যাংক ইউ। আমি এখন আবার একটু শাহাদাত ভাইয়ের কাছে আসতেছি। শাহাদাত ভাই, ওনারা তো 30% কিন্তু আপনার এসএমই ঋণ
আপনার প্রায় 400 বা 450 এই ধরনের কাস্টমারের কাছে তারা কিন্তু আপনারা বিতরণ করতে পেরেছে। তো আপনাদের এসএমই ঋণের বাজেট কত এবং আপনারা কতজন উদ্যোক্তার কাছে আপনারা পৌঁছাতে পেরেছেন এসএমই ঋণটা? আমাদের যেটা বাংলাদেশ ব্যাংকের যেটা এসএমইর যে আপনার প্রণোদনার যে প্যাকেজ, এই প্রণোদনা প্যাকেজে আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংকের টার্গেট হচ্ছে প্রায় 600 কোটি টাকা। তো 600 কোটি টাকার মধ্যে অলরেডি আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় 30% মতন আমরা অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। কারণ এটার পিছনে আপনারা দেখবেন আমরা প্রথম দিকে তো কিন্তু আসলে অফিস টফিস খুলে নাই, প্রথম দিকে এটা একটু সময় লেগেছে কোভিডের কারণে। তো এখন আবার দেখছি যে প্রপোজাল বিভিন্ন ব্রাঞ্চে প্রচুর পরিমাণে আসছে। তো আমরা আশা করছি যদি বাংলাদেশ ব্যাংক একটু সদয় বিবেচনা করে সময়টা যদি বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমরা আমাদের এই প্যাকেজটা পুরোপুরি সফল হতে পারবো। আচ্ছা আচ্ছা, কি সাউন্ড আসলে শোনা যাচ্ছে? জি জি প্লিজ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সাদাত ভাই বলেন। বাংলাদেশ ব্যাংকের যে প্যাকেজ আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংকের জন্য আমাদের টার্গেট হচ্ছে প্রায় 600 কোটি টাকা। তো এখন পর্যন্ত আমরা প্রায় 150 কোটি টাকার মতন এখান থেকে আমরা অলরেডি ডিসবার্স হয়ে গেছে। তা আমরা আশা করছি যে এই বছরের বাকি সময়টুকু যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সময় বাড়িয়ে দেয়, কারণ আমাদের হাতে অলরেডি প্রস্তাব আছে এবং এগুলো যথাযথভাবে বিবেচনায় আছে, এগুলো আমরা প্রসেস করছি এবং অচিরেই আমরা এগুলো ডিসবার্সমেন্টের ব্যবস্থা করতে পারবো। এছাড়াও আমরা নতুন গ্রাহকদেরকে বলছি এটা সুযোগ আছে, এই এসএমই প্যাকেজের আন্ডারে নতুন গ্রাহকরাও নিতে পারবেন। ওনারা যদি আমাদের শাখায় এসে যোগাযোগ করে, যদি সমস্ত কিছু ঠিক থাকে, আমরা অবশ্যই ওনাদের আবেদন বিবেচনা করব। জি থ্যাংক ইউ। আমি এখন একটু মুজিব ভাইয়ের কাছে যাব। মুজিব ভাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো, এই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটা বিষয় হ্যাঁ, আপনার রশিদ কাছে ভাই শুনতে পাচ্ছি। জি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এখন ক্ষুদ্র ঋণ আর ক্ষুদ্র ঋণের মধ্যে নেই। ক্ষুদ্র ঋণ কিন্তু এখন একটু বড় হয়েছে এবং আপনাদের টোটাল ম্যাচুরিটিও মনে হয় 30 to 40% পর্যন্ত ম্যাচুরিটি চলে আসছে। যারা আপনারা এগ্রিকালচার উদ্যোক্তা বা গ্রামীণ উদ্যোক্তা, যারা আপনার কটেজ উদ্যোক্তা হিসেবে আছেন, তাদেরকে কিন্তু আপনারা প্রমোট করছেন এবং তাদের ক্যাপাসিটি কিন্তু আপনার এখন গ্রো হচ্ছে এবং তাদের ঋণ নেওয়ার ক্যাপাসিটিও কিন্তু আপনার বেড়েছে। তো সেক্ষেত্রে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনারা যে এরিয়াতে কাজ করছেন সে এরিয়াতে ক্ষুদ্র এসএমই উদ্যোক্তা যারা আছে এদেরকে আপনাদের মাধ্যমে ব্যাংক লিংকেজ করার জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিতে পারেন? ধন্যবাদ জসিম ভাই। আমি আসলে আপনার এই বক্তব্যের জবাবের আগে আমি একটা আপনার মাধ্যমে সঞ্জিত দা এবং সাদাত ভাই দুজনকেই অনুরোধ করতে চাই। ওনারা আমার বক্তব্য ছিল যে জুন পর্যন্ত প্রণোদনার টাকা আসলে কত এমএফআইদের হাতে পৌঁছেছে এবং আমরা উত্তরটা পেয়েছি ওনাদের কাছ থেকে। আর একটা অনুরোধ করতে চাই, এটা ওনাদের ম্যানেজমেন্টকে কিভাবে বলবেন আমি জানি না। সেটা হচ্ছে যে যেহেতু আমরা এই কাজ করছি এমএফআই সেক্টরে, সেক্ষেত্রে এই ঋণের ক্ষেত্রে এই বিশেষ করে প্রণোদনার ঋণের ক্ষেত্রে ওনারা যেই ফিক্সড ডিপোজিটের কথাটা বলেন 20% বা 15%, এটাকে হয়তো ওনাদের ব্যাংকিং পলিসিতে ঠিক আছে, কিন্তু আমি জানি না এই প্রণোদনা ঋণ দেওয়ার ব্যাপারে কি বাংলাদেশ ব্যাংকের বা সরকারের কোনো নির্দেশনা আছে কিনা যে 20% বা 15% অথবা 10% এফডিআর রাখতে হবে। এটা ওনাদের কাছে আমি প্রশ্ন রেখে আমি যেটা বললেন, আমরা আসলে আমাদের তো আপনি জানেন যে আমরা এখনো পর্যন্ত 10 লাখ টাকা পর্যন্ত আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে ঋণ দিতে পারি বা দিচ্ছি, এবং আমরা এর থেকে বেশি যখন তাদের বেশি টাকার প্রয়োজন হয় তখন আমরা স্থানীয়ভাবে বিভিন্ন ব্যাংকের সাথে লিঙ্কেজগুলো করিয়ে দিই এবং এই লিঙ্কেজগুলা করানোর ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই তাদেরকে উৎসাহিত করি, কারণ আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে। আমাদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্দেশনার বাইরে তো গিয়ে আমরা আসলে টাকা ডিসবার্স করতে পারবো না, সে আমার যত ভালো ক্লায়েন্টই হোক। তখন আমরা বলি যে লিঙ্কেজ, এবং এই লিঙ্কেজের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। এবং আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থাৎ একটা
কাজ শুরু হয়েছে, সেটা হচ্ছে যে ওভারল্যাপিং বন্ধ করার জন্য পাইলটিং হচ্ছে, কোন শাখার কে কে ঋণ দিচ্ছে সেটা আবার এক জায়গায় বসে আপনার দেখা যে কে কার কাছ থেকে ঋণ নিচ্ছে, সেটা আবার সেন্ট্রালি সেটাকে দেখা। তো আমার মনে হয় যে আমাদের যে সমস্ত ভালো সদস্য যাদের গুড রেকর্ড আছে, যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং ভালো বিহেভ করছেন, তাদেরকে আমরা রিকমেন্ড করি এবং আমাদের সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার যারা রয়েছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে করে তারা বড় ঋণ প্রাপ্তির ক্ষেত্রে তাদেরকে স্থানীয় ব্যাংকগুলোর সাথে লিঙ্কেজ করে দেয়। এবং প্রাথমিক পদক্ষেপ হিসাবে যারাই আমাদের এসএমই লোনগুলো নেন তাদেরকে কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা কিন্তু ট্রান্সফার করি, অর্থাৎ তাদের মধ্যে একটা র্যাপোর্ট বিল্ডিং হোক ব্যাংকের সাথে, আমাদের এই ক্লায়েন্টদের একটা র্যাপোর্ট বিল্ডিং হোক। কারণ একটা সময় তো তারা আসলে ব্যাংকের কাছে যারা সফল তারা অবশ্যই ব্যাংকের কাছে চলে যাবে। জি, সঞ্জীব দা তো শুনলেন। হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি। একটা ব্রিজিং আছে, ওনারা ব্রিজিং করছেন। তো ব্রিজিং এ সেটা আপনারা কিন্তু খুব রেডিমেড উদ্যোক্তা পেয়ে যাচ্ছেন এমএফআই এর কারণে। আরেকটা বিষয় হচ্ছে উনি যে কথাটা বললেন, আপনার এখানে আপনাদের এফডিআর রাখা, আপনার কৃষি ঋণ বা এসএমই ঋণের জন্য আপনারা 20%, 25% or 10% এই ধরনের এফডিআর রেখে থাকেন, এটা কতটুকু প্রয়োজন? প্রথম কথা হলো গিয়ে মুজিবুর ভাই বলছিলেন যে স্টিমুলাস প্রণোদনা প্যাকেজে কেউ কেউ সিকিউরিটি রাখছে। আমি কে কি রাখছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমরা জানি যে আমরা প্রণোদনা প্যাকেজের আন্ডারে যে ডিসবার্সমেন্টে দিয়েছি সেখানে কোনো ধরনের এফডিআর বা কোনো ধরনের ডিপোজিট রাখিনি। গতানুগতিক বা ট্রেডিশনাল যে লেন্ডিং গুলো হয় এমএফএ এর থ্রুতে, সেটা কাস্টমার ব্যাংকার রিলেশনশিপের বেসিসে সিকিউরিটির একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, এটা আবারও বলছি কেওয়াইসি বেসিসে। কিন্তু প্রণোদনার বেসিসে কখনোই আমরা যে গ্রাহকদেরকে, যে এমএফআইদেরকে আমরা ঋণ দিয়েছি সেখানে আমরা কোনো ধরনের এই ধরনের এফডিআর মার্জিন বা কিছু আমরা রাখিনি। দ্বিতীয়ত হলো গিয়ে এমএফএ এর, আমি একটা কথাই বলছি যে এমএফএ এর কন্ট্রিবিউশন টু দ্য মার্জিনাল লেভেল ইজ মানে বিয়ন্ড এনি কোশ্চেন। আবার ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গত কয়েক বছর ধরে এমএফআই লিঙ্কেজের মাধ্যমে কিন্তু কৃষি ঋণটা পার্টিগুলোকে মানে সাকসেসফুল করার জন্য কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। ব্যাংকগুলো কিন্তু কম বেশি এমএফআই কে কম বেশি অনেক ঋণই দিচ্ছে। হয়তো এটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হতে পারে, কিন্তু চেষ্টার কিন্তু কমতি নেই। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমরা কিন্তু প্রায় 800 কোটি টাকা লেন্ডিং করা আছে শুধু এমএফআইতে। সো এখানে আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমএফআই যে লিঙ্কেজের যে অপরচুনিটিসটা আছে এটাকে সর্বোচ্চ রকমের প্রাধান্য দেয় দেখেই কিন্তু আমাদের এখানে ঋণের পরিমাণ প্রায় 800 কোটি টাকা। আমাদের সাইজের একটা ব্যাংকে খুব কম ব্যাংকে আছে যে এত ধরনের এক্সপোজার আছে এমএফআই এর থ্রুতে। তার মানে কি এমএফআই এর কন্ট্রিবিউশন, এমএফআই এর অপরচুনিটিস, এমএফআই এর ক্যাপাসিটি, এটা সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ওয়াকাবল এবং এটাকে এক্সপ্লোর করার জন্য যতটুকু সম্ভব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চেষ্টা করে আসছে এবং এই চেষ্টা অব্যাহত থাকবে। দ্বিতীয় প্রশ্ন হলো গিয়া লিডের কথা বলা হচ্ছে, ক্লায়েন্ট লিড। আমরা এই এমএফআই 10 লাখ টাকার উপরে ব্যাংকের থ্রুতে যে ব্রিজিং এর কাজটা করছে এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ ওনাদের যে ইস্টাবলিশমেন্ট, ওনাদের যে ক্যাপাসিটি, ওনাদের যে ফুটপ্রিন্ট একেবারে প্রান্তিক গ্রামে গ্রামে, যেটা ব্যাংকগুলোর কখনোই নাই। বেশিরভাগ ব্যাংকের নেই, আদৌ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আমি জানি না। সেইখানে যদি আমরা যেখানে যেতে পারি না সেখানে যদি এমএফআই এর এই ক্যাপাসিটিটাকে এক্সপ্লোর করে এসএমইতে যেতে পারি, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ এবং আমরা এটাকে সাধুবাদ জানাই, আমরা এটাকে অলওয়েজ ওয়েলকাম জানাই। এবং আমরাও আমাদের মতো করে কিন্তু বিভিন্ন ইন্টারমিডিয়েরি অর্গানাইজেশনগুলোর সাথে অলরেডি কিন্তু পার্টনারিং করা শুরু করে দিয়েছি। যে আমার হাতে হয়তো বা টাকা আছে কিন্তু আমার আউটরিচ কম, আই ক্যান নট রিচ টু দ্য অল এরিয়াজ অফ দ্য কান্ট্রি। তো ওই এরিয়াসগুলোকে কিভাবে ট্যাপ করা যায়, যাদের ওই জায়গায় ক্যাপাসিটি আছে তাদের সাথে লিঙ্কেজ প্রোগ্রামের মাধ্যমে আমরা কিছু করার জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছি, অনেকগুলো অর্গানাইজেশনের সাথে ছোট ছোট। তো আমরাও এটাকে মাথায় রেখেই আগাচ্ছি যে আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল নাই, এটার কারণে যাতে কখনোই এমএফআই বা কাস্টমার যাদের নাকি ফাইন্যান্সিয়াল লিটারেসির হয়তো অভাব আছে বা অ্যাক্সেস টু ফাইন্যান্সে যাতে অন্তরায় না হয় আমার চ্যানেল বা নেটওয়ার্ক নাই দেখার জন্য, সেই ব্যাপারে উই আর ভেরি পজিটিভ। এবং মুজিব ভাইদের এই প্রচেষ্টাকে আমি উই ওয়েলকাম ফ্রম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আমরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং উই উইল বি ডেফিনেটলি পার্ট অফ ইট। সাদা ভাই, আপনার কাছ থেকে একটু জেনে নিই যে আপনার এখানে এফডিআর রাখার প্রয়োজনীয়তাটা কি, আর হচ্ছে ওনারা যে ব্রিজিং করছে এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? জি,
ধন্যবাদ। প্রণোদনা প্যাকেজের আন্ডারে যে অ্যাপ্রুভালগুলো আছে ওখানে আসলে যে এফডিআর মার্জিন হিসেবে আমরা নিয়েছি কিছুটা, কিন্তু এগুলো হচ্ছে আমাদের ওখানে একটা কথা বলা আছে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। তো আমাদের আগে থেকেই যাদের সাথে যেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল আমরা ওই আঙ্গিকেই আসলে এফডিআর এর একটা ব্যবস্থা আমাদের সাথে আছে। তো সেই জন্যই আমরা ওগুলোকে সিকিউরিটি হিসেবে রেখেছি। তো যদি অন্য কোনো প্রপোজাল আসে আমরা যদি এফডিআর ছাড়া, তাহলে হয়তো আমরা বিবেচনা করে দেখব। আর যেটা ওনারা বলছেন যে লিড জেনারেশনের জন্য, এটা ওনারা করতে পারেন। ওনারা যদি নিকটস্থ ব্রাঞ্চে আমাদের ব্রাঞ্চে গিয়ে এই লিডগুলো দেয়, আমরা অবশ্যই এটা দেখব। এবং এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি, কারণ ওনাদের যে ব্যাপ্তি, ওনাদের যে নেটওয়ার্ক, এটা অন্য কোনো ব্যাংকের পক্ষে করা সম্ভব না। তো ওনারা যদি ভালো গ্রাহক বাছাই করে দেন, ব্যাংক তো চায় ভালো গ্রাহককে বিনিয়োগ করার জন্য। আর আমাদের প্রত্যেকটা ইউনিটেই আবার মাইক্রো ফাইন্যান্সিং এর একটা ইউনিট আছে। তো ওনারা যদি যে কোনো কারণকে রেফার করে আমাদের কোনো শাখায়, তাহলে আমরা অবশ্যই সেটাকে ভালোভাবে নিব এবং আমরা ওনাকে সাধুবাদ জানাই যদি ওনারা এই কাজটা করে থাকেন। জি জি প্লিজ, আমরাও চাই যে এখানে জসিম ভাই আমি একটু কথা বলতে চাই। এই পার্টনারিং প্রোগ্রামে সরি টু ইন্টারাপ্ট, এই পার্টনারিং এর যে সমস্যাটা একটা চ্যালেঞ্জেস হয়ে দাঁড়ায়, সেটা হলো কি আপনারা জানেন যে এখন বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদের একটা সীমা দেওয়া আছে, সেটা হলো 9%। 9%-এর বেশি আমরা কাউকে চার্জ করতে পারবো না এবং 9%-এর বাইরে আমরা অন্য কোনো ধরনের ফিজ বা চার্জ নিতে পারবো না এখন। এবং আপনি জানেন যে খেলাপি ঋণের একটা বোঝা তো আছেই। অপারেটিং কস্ট, এসএমইর অপারেটিং কস্ট কিন্তু অনেক বেশি, কস্ট অফ ডিপোজিট 6% করা হয়েছে, কিন্তু যেহেতু লিগেসি অনেক ডিপিএস আছে, আপনার অনেক ডাবল ডিপোজিট, 3 গুণ ডিপোজিট এগুলো আছে, যে কারণে এখনো কিন্তু ওয়েটেড কস্ট অফ ডিপোজিট ইন্ডাস্ট্রি 2-3-4টা ব্যাংকের কথা বলে আপনি ওভারঅল ইন্ডাস্ট্রিতে কিন্তু কস্ট অফ ডিপোজিট কিন্তু এখনো স্টিল হাই, যার ফলে এসএমই লেন্ডিং এর কিন্তু ইন্টারেস্ট রেট স্প্রেডটা কিন্তু অনেক কম। এই পার্টনারিং প্রোগ্রামগুলো যেটা সমস্যা হলেও হতে পারে সেটা হলো গিয়ে যে পার্টনাররা যদি ডেফিনেটলি তারা কষ্ট করছে, কাজ করছে, তারাও তো একটা রেভিনিউর একটা ব্যাপার থেকে থাকে। ওইখানে যদি রেভিনিউর একটা এক্সপেকটেশন থাকে, তখন ওই জায়গায় ম্যাচিং করানোটা 9%-এর মধ্যে ব্যাংকগুলোর আসলে খুব একটা, বেশিরভাগ ব্যাংকেরই খুব একটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু, তাই না? আমি বুঝতে পারছি ইন্টারমিডিয়ারি যে ফিজের একটা ব্যাপার আছে, তখন হয়তো এটা গ্রাহকদের উপরেই যে হয়তো বা বর্তাতে পারে, অবশ্যই এটা ডিসকাশনের একটা ইস্যু আছে। বেশিরভাগই ব্যাংকগুলো কিন্তু এইখানেই টাইম শেষ। করতে হবে না। আজান দিয়ে দিয়েছে। জি হ্যাঁ সঞ্জীব দা বলেন। হ্যাঁ ঠিক আছে। না ঠিক আছে জসিম ভাই, ওইটাই বলছি আর কি, যে আমরা ওই পার্টনারশিপ প্রোগ্রামে যে লিডগুলো দিচ্ছেন আর কি, ওই উদ্যোগটাকে আমরাও খুব সাকসেসফুল করতে চাই। বাট একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে যে যারা নাকি এখানে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছেন, ওনাদেরও তো একটা কস্টিং আছে, তাই না? ওনাদের এই কস্টগুলো মিনিমাইজ করার জন্য যে এখানে আমাদের এন্ড থেকে আসলে ইন্টারেস্ট রেট যেহেতু 9% আছে, ওখান থেকে আসলে কোনো কিছু ছাড় দেওয়ার সুযোগটা আমাদের খুব কম থাকে, কারণ আমাদের এমনি ইন্টারেস্ট রেট স্প্রেড একদম চ্যালেঞ্জিং নানা কারণে। কোভিড-19 কারণে রিকভারিও কিন্তু অনেক কমে আসছে। আপনি দেখেছেন যে যেহেতু অনেক গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের রিপেমেন্ট কিন্তু ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে অলরেডি আপনার সময় বাড়িয়ে দিয়েছে, যার ফলে আমাদের রিকভারি কিন্তু জেনারেলি অন্যান্য বছরে যেভাবে, সেই বছরের তুলনায় কিন্তু অনেক কম। এমএফআই দের রিকভারি কেমন আমি ঠিক বলতে পারবো না, শুধুমাত্র কৃষি ক্ষেত্রের রিকভারিটা একটু ভালো, কারণ কৃষি উদ্যোগগুলো বা কৃষি শিল্পটা আসলে কোভিড-19 পিরিয়ডে যে অনেক ভাইব্রেন্ট ছিল, যেখানে ওদের ক্যাশ ফ্লোটা মোটামুটি ঠিক ছিল, দেখে ওনাদের থেকে রিপেমেন্টটা আমরা মোটামুটি ভালো পাচ্ছি। অন্যান্য সেগমেন্টগুলো কিন্তু রিপেমেন্ট কিন্তু অনেকগুলো স্লো। সো এই জিনিসগুলো মাথায় রেখে এইখানে খালি একটু চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো ডেফিনেটলি আমরা মনে করি যে ইন্টারমিডিয়েটের সাথে বসে আমরা সলভ করে এটাকে আমরা ডেফিনেটলি একটা সলিউশন বের করে উইল ডু ইট। এবং উই হ্যাভ অলরেডি স্টার্টেড ডুইং ইট উইথ আদার পার্টনার্স। আমরা মিউচুয়াল রাখবেন কিছু পার্টনারের সাথে এই কাজগুলো করে লিড জেনারেশন নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। জি প্লিজ মুজিবুর ভাই আপনার কাছে আসছি। জি প্লিজ। হ্যাঁ আমি একটু মুজিব ভাইয়ের কাছে একটু হ্যালো জিদ্দার কাছে কারণ we had a very good relations with his bank
এবং একটা পর্যায়ে এটা মানে আমি ঠিক এইভাবে বলার জন্য যে একটা ব্যাংক যদি চলমান অবস্থায়, একজন ঋণী যদি চলমান অবস্থায় আমি যদি তার কাছে তার চলমান একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে যদি আপনার হাই রেট ইম্পোজ করি, তখন কিন্তু সে নিরুৎসাহিত হবে, অথবা সে কিন্তু আপনার নতুন করে ঋণ নিতে বা নতুন করে কোনো উদ্যোগ নিতে সে ভয় পেয়ে যাবে। সঞ্জিতা ঠিকই বলেছেন। এমএফআই যে আমরা যারা মাঠে গ্রামে কাজ করি, এই কোভিড সিচুয়েশনে আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন, কারণ যেহেতু আপনাদের পার্টনারশিপ আছে উইথ দ্য এমএফআই, সেটা হচ্ছে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই এনজিও বা এমএফআই ওয়ার্কাররা কিন্তু ছিলেন, আছেন, এবং আপনার ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু এমএফআই যথাসময়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এমএফআই টাকাটা কিন্তু সময় মতো ফিল্ড থেকে আসে না। কারণ কোনো অবস্থাতেই এমএফআই চায় না যে সে যার কাছ থেকে, সে ব্যাংক থেকেই হোক বা অন্য কোনো সোর্স থেকেই হোক বা পিকেএসএফ থেকেই হোক, সে তার রিপেমেন্ট যে শিডিউল আছে সেটাকে সে অনার করার চেষ্টা করে, সেখানে সে আপ্রাণ চেষ্টা করে সেটাকে রক্ষা করার জন্য। কিন্তু কষ্টটা কি জানেন? কষ্টটা হচ্ছে যখন এত কিছু করার পরেও, এত কষ্ট করার পরেও সেই কষ্টটা যখন মূল্যায়ন হয় না, তখন আসলে কষ্ট লাগে। আসলে আমরা সবাই কাজ করছি প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, আমরা সবাই কাজ করছি এই কোভিড সিচুয়েশনে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি মাঠে ময়দানে। আমরা এই সময় এই যে বন্যা চলে গেল, তারপরে অতিবৃষ্টি হলো, আবার হয়তো অতিবৃষ্টি হবে, সবজি ক্ষেত দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। কিন্তু এই যে যেই লোকটা এখন সবজি ফসলটা উৎপাদন করছে, যে ফসলটা সে ঢাকা সহ শহরগুলোতে বিক্রি করবে, সেই লোকটার যে পুঁজি ছিল, সেটা এমএফআই থেকে নেও, এমএফআই ব্যাংক থেকে নেও, বা পিকেএসএফ থেকে নেও, বা অন্য কোনো মাধ্যম থেকে নেও, সেই পুঁজিটা সে যখন হারিয়ে ফেলবে, সে নিয়ম অনুযায়ী সে তো সেকেন্ড টাইম, থার্ড টাইম ঋণের জন্য সে আবেদন করলে আমি তো বিবেচনা করতে পারবো না, কারণ আমার তো সম্পদের সীমাবদ্ধতা আছে। সেই ক্ষেত্রগুলো আসলে বিবেচনায় আমাদেরকে নিতে হবে। আমার কাছে যেটা মনে হয়, আমি দুজনকেই বলবো, যেহেতু সঞ্জিত এবং সাদাত ভাই দুজনেই আছেন, আপনারা গ্রাসরুট ইনফরমেশনগুলো আপনারা রাখেন, যেহেতু আপনারা এনজিওদের সাথে কাজ করেন, ডেফিনেটলি আপনারা রাখেন, শুনেন। আমার মনে হয় যে আপনাদের ব্যাংকিং পলিসি অনুযায়ী 9%-এর কথা যেটা বললেন, ঠিক আছে, আপনার 9%, আমারও তো ক্যাপ করে দেওয়া, এমএফআইও তো ক্যাপ করে দেওয়া, তার বাইরে তো সে যাইতে পারে না। ব্যাংকগুলো আমি জানি না আপনারা নেন কি না, কেউ কারো প্রসেসিং ফি আছে, কারো হিডেন চার্জ আছে, সেটাকে তারা তখন ইম্পোজ করে, বলাও যায় না, ইম্পোজ করে। এখন আমরা তো ভাই ইম্পোজ করতে পারি না। আপনি কিন্তু আপনার যেই টার্গেট থাকে সেটা আপনি না, এখানে মজিব ভাই আমি একটু ইন্টারভিউ করি আপনাকে। সঞ্জীব দা যে কথাটা বলছেন, এটা কিন্তু আপনাদের সেক্টরের জন্য সবচেয়ে মূল্যবান একটা বিষয়। সেটা হচ্ছে আপনারা এখন যে এন্টারপ্রেনার গুলো তৈরি করছেন, যারা 5,000, 20,000, 1 লাখ, 2 লাখ থেকে আজকে যারা আপনার 15-20 লাখ টাকা আপনার ক্রেডিট ক্যাপাসিটি যাদের তৈরি হয়েছে, তারা তো এখন ব্যাংকে আপনারা পাঠাচ্ছেন, ব্যাংক তাদেরকে ঋণ দিচ্ছে, এদেরকে ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে। কিন্তু যারা মিসিং মিডল, যারা এখনো আপনাদের কাছে আছে কিন্তু ব্যাংকে যাচ্ছে না, সেই এসএমই উদ্যোক্তাদেরকে যদি আপনারা ফান্ডটা দেন, যদি ব্যাংক 9%-এ দেয়, তাহলে আপনাদের যে ক্যাপ সেটা তো আপনার 20% বা 25%। সেক্ষেত্রে তো ব্যাংকের কাছে অভিযোগ আসবে যে আমি এই ঋণটা পেয়েছি এনজিওর কাছ থেকে 20%, অথচ ব্যাংকে পেতাম আমি 9%। এই ধরনের একটা অভিযোগ কিন্তু ব্যাংকে চলে আসবে, অথচ ব্যাংকের ফান্ডটা নিয়ে আপনারা কাজ করবেন। তো সেখানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে লিঙ্কেজ যে ক্রেডিট, এখানে মিনিমাইজ করা বা এখানে কাস্টমাইজ করার জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ জসিম ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি জাস্ট আলোচনার জন্য আমি সঞ্জিতার কথাটাকে আপনি টেবিলে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আসলে এই যে উনি এটা অত্যন্ত সত্য কথা বলেছেন। অনেকেই অবশ্যই চেষ্টা করছেন, আমাদের ব্যাংকিং সেক্টরের অনেকেই তারা নতুন একটা থিম নিয়ে কাজ করছেন, এজেন্ট ব্যাংকিং নিয়ে কাজ করছেন, তারাও এখন গ্রামে গ্রামে তারা যাওয়ার চেষ্টা করছেন।
এবং তারাও এক সময় হয়তো দেখা যাবে যে এই এজেন্ট ব্যাংকিংরাও হয়তো এক সময় এমএফআই এর মধ্যেই তারা হয়তো কাজ শুরু করবেন গ্রামে গ্রামে, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যে আমি আপনার কথার মানে সঞ্জীবদার কথায় ধরেই আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত যদি ক্রমান্বয়ে হয়ে থাকে, আমাকে 9% ক্যাপ করে দেওয়া আছে, আমি 9%-এর মধ্যেই থাকবো। আমাকে বলা আছে 24%, 25%, আমি 25%-এর মধ্যেই থাকবো। এর বাইরে আমরা যদি যাই সেটার প্রভাবটা কিন্তু এসএমইর উপরেই পড়ে, প্রকারান্তরে পক্ষান্তরে তাদের উপরে গিয়ে পড়ে, এবং আলটিমেটলি সেটা হোল্ডার করতে হয় এমএফআইকে রাদার দ্যান ব্যাংকিং সেক্টরকে, কারণ আমরা তো সরাসরি তাদের সাথে সম্পৃক্ত। আর আমাদের যে সমস্ত গ্রাউন্ড সদস্যরা যাদেরকে আমরা লিঙ্কেজ করে দিচ্ছি, তারা একটা সময় পরে আমাদের সাথে যে রিলেশন তার থেকে ভালো রিলেশন ব্যাংকগুলোর সাথে করে ফেলে। তখন ব্যাংক কিন্তু তারা জানে যে তারা দীর্ঘদিনের তাদের আমরা তো তাদেরকে গড়ে তুলেছি 3,000 টাকা থেকে ঋণ দিতে দিতে আমরা 10 লাখ বা পরে আরো বেশি রিকমেন্ড করেছি যে তারা যাতে ঋণ দিতে পারে। তারা তো এখন অনেক টাকা ঋণ নেয়, তারা জানে হাউ টু ইউজ দেয়ার মানি, এবং তারা জানে রিপেমেন্টটা রিলেশনটা কিভাবে মেনটেন করতে হয়, এবং তারা সেটা করে, এবং করে বলেই আমাদের দেশে এসএমই সেক্টরে এখন বলতে গেলে আমার তো মনে হয় আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ব্যাংকিং সেক্টরকে পুরা এগ্রিকালচার সেক্টরে করবে এসএমই ফান্ড। ওভার টু জসিম ভাই। জি হ্যাঁ, ঠিক আছে। না আমি আর একটু এবার একটু আমি সাদাত ভাইয়ের কাছে যাব। সাদাত ভাই, আপনি বলছিলেন যে আপনাদের ফ্যামিলি এমপাওয়ারমেন্ট যে কর্মসূচিটা আছে বা আপনার কটেজ ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্স করার যে সুযোগ সুবিধাগুলো আছে, যেগুলো আপনারা এখন মাইক্রো ফাইন্যান্স ইউনিটের মাধ্যমে আপনারা ব্রাঞ্চ লেভেলে করছেন, কিন্তু সেই ব্রাঞ্চ লেভেলের সাথে এমএফআই লেভেলের কোনো সংযুক্তির সুযোগ আছে কি? আমাদের এটাতে যে এমএফআই যে সুযোগটা আমরা ব্রাঞ্চের মাধ্যমে করে থাকি, যেটা ব্যাংকের একদম নিজস্ব, এইখানে ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক এবং লোকবল দেয়া আছে। যেখানে আমাদের ব্রাঞ্চ আছে তার একটা পাশে একটা কমান্ডিং এরিয়া ধরে আমরা আমাদের এই সোশ্যাল অফিসার বলি আমরা ওনাদেরকে, অন্য ব্যাংকের সেলস টিমের মতন এটা আমরা মাইক্রো ফাইন্যান্সের আন্ডারে করে থাকি। তো এটা অবশ্যই সুযোগ আছে অন্যান্য, কারণ আমাদের যেহেতু ব্যাংকের এটা মাইক্রো ফাইন্যান্স, আর যারা অন্যান্য যারা এনজিও যারা আছে ওনাদের ব্যাপ্তিটা আরো বেশি ওই সমস্ত এরিয়াতে, ওনাদের অনেক বেশি লোকবল এবং অনেক বেশি শক্তিশালী ওনারা, এবং ওনারা গ্রাহকের কাছে যেতে পারেন। মনিটরিংটাও যেহেতু দরকার, এখানে ব্যাংকটা এত লোকবল নিয়োগ করতে পারে না, যেটা একটা সুপারভাইজারি ক্রেডিট, সেই জন্য ওনাদের যে লোকবল আছে সবসময় মনিটরিং, রিকভারি এবং বিতরণ, এগুলো সব কিছুই একটা এনজিওর দ্বারা সম্ভব বা মাইক্রো এমএফআই এর দ্বারা সম্ভব। তো আমরা চেষ্টা করছি আমাদের এই যে ফ্যামিলি এম্পাওয়ারমেন্টের ডিপার্টমেন্টের মাধ্যমে অলরেডি আমরা লিঙ্ক করার চেষ্টা করছি। অলরেডি 2 বা 3টে আমরা মাইক্রো ফাইন্যান্স এমএফআই এর মাধ্যমে লিঙ্কেজ অলরেডি করেও ফেলেছি, এবং আমরা চেষ্টা করছি এই ফিগারটা যাতে আরো বাড়ানো যায়। এবং আমরা প্রত্যেকটা ব্রাঞ্চকে কিন্তু আমাদের এই নির্দেশনা দেওয়া আছে যাতে আমরা নিকটস্থ ভালো এমএফআই এর মাধ্যমে আমরা এটাকে লিঙ্ক করার জন্য, এবং ওনাদের থেকে লিড নিয়ে আমরা এখন চেষ্টা করছি আমাদের পোর্টফোলিওটাকে আরো বাড়ানোর জন্য। জি, আমি আরেকটু মুজিব ভাইয়ের কাছে একটু জেনে নেব যে এখানে সাদাত ভাই যেটা বললেন, তো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের এখন টোটাল গ্রাহক পজিশন কত, সেখানে ক্ষুদ্র এসএমই, তারপরে যে কটেজ এই এরিয়াতে কত, ব্রাঞ্চ অপশন কত, তারপর হচ্ছে আপনাদের টোটাল আউটস্ট্যান্ডিং কত? ধন্যবাদ জসিম ভাই। আমি ঠিক আসলে যেহেতু আমি আগে বলেছি যে আমি এখন অ্যাডভাইজার হিসেবে কাজ করছি, আমি এখন চিফ এক্সিকিউটিভ না, আমার হয়তো তথ্য হয়তো সঠিক নাও হতে পারে। এখন এই কোভিড এর কারণে আমাদের আউটস্ট্যান্ডিং এখন 300 কোটি থেকে কিছু কমে গেছে, তবে 250 crore প্লাস আছে। আর এর মধ্যে যে আমি ঠিক একজাক্ট ফিগারটা আপনাকে বলতে পারবো না যে আমাদের এসএমই সদস্য কত আছে, কারণ আমি
ভুল তথ্য আসলে অর্থাৎ মানে কোনো বানোয়ার তথ্য আমি আসলে দিতে চাচ্ছি না। তবে এতটুকু বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে, আমরা এখন আমাদের পার্টনার হচ্ছে এক্সিম ব্যাংক। একসময় আমরা অবশ্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে কাজ করেছি, আমাদের কাজ করার অভিজ্ঞতাও আছে ওনাদের সাথে। আমরা শুধুমাত্র এক্সিম ব্যাংকের সাথে এখন কাজ করছি, আর আমাদের মূল ফান্ডিং এখন আসছে পিকেএসের থেকে, আর হচ্ছে আমাদের যে সমস্ত ক্লায়েন্ট আছে তাদের সেভিংস থেকে। তো সবকিছু মিলিয়ে এই কোভিড সিচুয়েশনের মধ্যেও আমরা এখন রিকভারি এই সেপ্টেম্বর পর্যন্ত যে অবস্থায় ছিল 90-এর কাছাকাছি, আমরা আশা করছি যে আপনার এই অক্টোবরে আমরা এটাকে 90+ করব। আশা করি আমরা 95 এটা কি রিকভারি রেট আমরা চলে যেতে পারবো। এখন কত আছে? এখন অ্যারাউন্ড 90-91 এরকম আছে। এবং একটা জিনিস, সেটা হচ্ছে যদি না এখানে প্রোভাইডেড দ্যাট কথাটা বলা, সেটা যদি আবার যদি নতুন করে আপনার কোনো এমবার্গো আসে, যে আপনার লকডাউন সিচুয়েশন ইম্পোজ হয়, তখন হয়তো আবার ভিন্ন কথা হবে। কিন্তু নর্মাল এখন যেভাবে আমরা চলছি, তাতে আমরা আশা করছি যে ডিসেম্বর নাগাদ আমরা আমাদের কোভিড এবং বন্যার যে ঝুঁকি, সেটা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং সাকসেসফুলি কাটিয়ে উঠতে পারবো। জি জি, সঞ্জীব দা কি বলবেন কিছু? হ্যালো, হ্যাঁ আপনি মিউট করা আছে। জি জি জসিম ভাই বলেন। হ্যাঁ জি, তো উনি আপনার যেটা বললেন, ওনাদের রিকভারিও 90% এর উপরে, আরো বাড়বে। তো এখানে যে বিষয়টা দরকার হচ্ছে, ওনাদের এখন হচ্ছে আপনার ডিমান্ড ফুলফিল করা, মানে ওনাদের ক্লায়েন্টদের যারা ক্ষুদ্র ঋণ গ্রহীতা, তাদের ডিমান্ড ফুলফিল করতে গেলে ওনারা এখন একটা ব্যাংকের সাথে ক্রেডিট লিঙ্কেজটা করছেন, আরো অন্যান্য ব্যাংকের সাথেও করার ওনাদের হয়তোবা ভবিষ্যতে পরিকল্পনা আছে। আপনারা কি বলবেন এই বিষয়ে? যেটা হলো গিয়ে প্রথম কথা হলো গিয়ে, বাংলাদেশে এসএমই যে কনসেপ্টটা চালু হয়েছে, এটা মূলত কিন্তু এমএফআই মডেলকে মাথায় রেখে, কিন্তু এমএফআই এর এত সফলতা ছিল দেখে কিন্তু ওইটার উপর বেস করেই কিন্তু ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু এসএমই মডেলটাকে দাঁড় করিয়েছে, যে কিস্তি ভিত্তিক ঋণ। ঠিক আছে, এমএফআই এর সাকসেস স্টোরি এটা তো অবশ্যই ঈর্ষণীয়। সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশে এমএফআই মডেলটাকে ইমপ্লিমেন্ট করছে বিভিন্ন জায়গায়। আমরা ব্যাংকগুলো তো এসএমইতে কিন্তু এমএফআই মডেলটাকেই মোটামুটি ভিত্তি ধরে কিন্তু আগাই। কিন্তু তারপরে এমএফআই এর যে ক্যাপাসিটি আছে, যে ওদের যে এস্টাবলিশমেন্ট আছে, ওদের যে ম্যান পাওয়ার আছে, ওদের যে এক্সপার্টাইজ আছে, এবং ওনাদের রিকভারির কিন্তু মেকানিজম আছে কিছু, যেটা আমরা এখন পর্যন্ত ওইভাবে ওনাদের মতো করে করতে পারিনি। সো এমএফআই সাধারণত এখন কোভিড এর কারণে হয়তো বা 90% রিকভারি রেট, ইউজুয়ালি ওনাদের রিকভারি রেট 97, 98, 99%ই থাকে। ব্যাংকের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না, এই এসএমই সেক্টরে রিকভারি। এটা নানা কারণ আছে, আমি ওই কারণগুলোতে যাচ্ছি না। কেন এমএফআই এত পারছে, ব্যাংকগুলো কোনো পারছে না, এটার পিছনে অনেকগুলো কারণ আছে, আমি কারণটা যাচ্ছি না। সো আমরাও আসলে তো ইকোনমির প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, প্রত্যেকটা অর্গানেরই আসলে ইকুয়ালি কন্ট্রিবিউট করে যাচ্ছে এবং করা উচিত, এবং এই ধারাটা অব্যাহত থাকবে। আমরা ব্যাংকগুলো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে, এনবিএফআই যারা আছে, এমএফআইস গুলো আছেন, সবাই অ্যাকচুয়ালি আর্থিক প্রতিষ্ঠানগুলো একসাথে সমন্বিতভাবে আমরা এই কোভিড-19টাকে, আমার মনে হয় যে বাংলাদেশ এই সাবকন্টিনেন্টে কেন, এই গ্লোবালি একটা গুড এক্সাম্পল ক্রিয়েট করেছে, যেখানে আপনারা দেখেছেন যে পার্শ্ববর্তী দেশে যেখানে তাদের জিডিপির গ্রোথ নেগেটিভ হয়ে গিয়েছে, আমরা ইভেন পার ক্যাপিটা জিডিপি কন্ট্রিবিউশনের পর্যন্ত ওদের থেকে এগিয়ে গিয়েছে। দিস আর অল গুড সাইন। খুব বেশি কোভিড ইম্প্যাক্টটা আমাদের দেশে ওইভাবে যতটা আশা করেছিল সারা বিশ্বে, সেই বিশ্বে কিন্তু হয়নি। কিন্তু আমরা মোটামুটি সবাই একত্রিত হয়ে কিন্তু এটাকে রিস্কটাকে কমবেট করেছি, এবং লকডাউনকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে অর্থনীতিটাকে কিছুটা হলেও স্বাভাবিক রাখার যে প্রচেষ্টাগুলো ছিল, এই কারণে ব্যাংকগুলো বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো বলেন, আইন শৃঙ্খলা বলেন, সেবা খাতগুলো বলেন, চিকিৎসা খাত বলেন, এনজিওগুলো বলেন, সমন্বিতভাবে যে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে, এবং আমরা একটা ক্রান্তি লগ্ন পার করে এসেছি। শীতকালে আবার কি হয় জানি না, সারা বিশ্বে এটা আবার একটু ছড়ানোর সুযোগ শুনতেছি, হুও কিন্তু ওই ধরনের সিগন্যালই দিচ্ছে। আমাদের দেশে যদি সেরকম কিছু হয়, আবার কিছুটা স্থবিরতা আসতে পারে। তবে যেহেতু
কিন্তু আমাদের গ্রাহকদেরকে আসলে ডিসেম্বর পর্যন্ত একটা সময় দেওয়া আছে যে ওই সময় পর্যন্ত আপনি আপনাদের রিপেমেন্টগুলোকে বডিলি শিফট করতে পারেন। এই কারণে অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওনাদের জন্য এটা সুবিধা হয়েছে। আবার অনেক গ্রাহক হয়তো বা এইটা সুযোগটাও নিচ্ছে, যে কারণে যেটা হচ্ছে ওনাদের যে 90% কালেকশন, আমাদের কিন্তু কোনো ব্যাংকগুলোরই খুব সম্ভবত কালেকশনটা সেই রেটে না, আমাদের কালেকশন যথেষ্ট রকমভাবেই কমে গিয়েছে। শুধুমাত্র কৃষি ক্ষেত্রের কালেকশনগুলো অন্যান্য খাতের তুলনায় বেশি। যাই হোক, আমরাও ব্যাংকগুলো চেষ্টা করছি আমাদের কালেকশন প্রবাহটাকে আরও বৃদ্ধি করতে, এবং আমাদের যে বিভিন্ন স্টিমুলাস সরকারি প্রণোদনা প্যাকেজগুলো আছে এগুলোকে আমরা পুরোপুরি টপ প্রায়োরিটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গাইডেন্স অনুযায়ী আমরা এগুলো এক্সিকিউট করব। এবং যত ধরনের পার্টনারিং চ্যানেল সম্ভব আমাদের ফুটপ্রিন্টগুলোকে বাড়ানো, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের বাইরে, আওতার বাইরে গিয়েও যাতে আমরা কার্যক্রমগুলোকে রাখতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা আশাবাদী আমাদের সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমরা সফল হবই। জি অবশ্যই, আমরাও চাই আমরা সফল হব। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট আমরা এখন আলোচনার আমাদের যে টাইটেল আলোচনার সেটা হচ্ছে ইকোনমি রিকভারি থ্রু এসএমই এগ্রি মাইক্রো ফাইন্যান্স। এই তিনটা কম্পোনেন্টের মাধ্যমে ইকোনমি রিকভারি করার প্রক্রিয়া সাদাত ভাই কি সম্ভব? সম্ভব। আমাদের তো মনে হয় তিনটা মূল খুবই ইম্পর্টেন্ট এই পিলার আমাদের অর্থনীতির উন্নয়নের জন্য। তো আজকের এই যে বিষয়বস্তু আমরা মূলত মনে হয় এসএমই আর মাইক্রো ফাইন্যান্স নিয়ে বেশি কথা বলে ফেললাম। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমাদের এগ্রিকালচার। আমাদের কিন্তু এগ্রিকালচার এর অবদান আমাদের অর্থনীতিতে অনেক বড়, এবং বাংলাদেশ ব্যাংক এবং সরকারও চাইছে যে এগ্রিতে আমরা যাতে সমস্ত ব্যাংকগুলো, মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশনগুলো যাতে আমরা এখানে বিনিয়োগ করি। এই জন্য বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু প্রণোদনা প্যাকেজ আছে, এগ্রির জন্য আছে। তো এমএফআই গুলো শুধু এই এনজিও এসএমই প্যাকেজের জন্য না, ওনারা যদি এগ্রির আন্ডারেও ফাইন্যান্সিং চায় তাহলেও কিন্তু ব্যাংকগুলো ওনাদেরকে ফাইন্যান্সিং করবে। তো শুধুমাত্র এই 3000 কোটি টাকা শুধুমাত্র এসএমই বিনিয়োগ না নিয়ে কৃষির জন্য কিন্তু ওনারা বিভিন্ন ব্যাংকে অ্যাপ্রোচ করতে পারেন। আমি মনে করি কৃষির জন্য অ্যাপ্রোচ করলে ব্যাংক আরো বেশি ভাবে দেখবে, কারণ প্রত্যেকটা ব্যাংকেরই তো লিমিটেশন আছে। এক একটা মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন শুধু একটা ব্যাংকের বাইরে যাওয়ার সুযোগ নাই বর্তমান সার্কুলার অনুযায়ী। কিন্তু যদি কৃষির জন্য বিনিয়োগ চায় তাহলে তো ওনারা যে কোনো ব্যাংকে, যে কয়টা ব্যাংকে ওনাদের প্রয়োজন মনে হয় ওনারা অ্যাপ্রোচ করতে পারেন। তো কৃষিতে যদি ওনারা বিনিয়োগ নেন এবং কৃষিতে যদি বিনিয়োগ হয়, এখানে আমি দেখেছি যে কৃষিতে সাধারণত ঋণ খারাপ হয় না এবং এটা বিনিয়োগটা ভালোভাবে ফেরত আসে। তো আমি আশা করব যারা এনজিও আছেন বা এমএফআই আছেন ওনারা কৃষির জন্য বিভিন্ন ব্যাংকে যাবেন, এবং এসএমই, এগ্রিকালচার এবং মাইক্রো ফাইন্যান্স সবকটাতেই আমাদের ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক আপনাদের পাশে আছে। এবং আপনাদের যদি কোনো সহায়তা দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই আমাদের নিকটস্থ শাখার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। মুজিব ভাই, আমি একটু আপনার কাছ থেকেও জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ইকোনমি রিকভারি করার জন্য এসএমই, এগ্রি, মাইক্রো ফাইন্যান্স এই তিনটা কম্পোনেন্টকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি আজকের আলোচনায়। আপনি কি মনে করছেন আমরা ঘুরে দাঁড়াতে পারবো এই তিনটি কম্পোনেন্টের মাধ্যমে? ধন্যবাদ জসিম ভাই। আসলে কেন না, আমরা আসলেই পারবো, কারণ আমাদের উদ্যোগ যদি সমন্বিত হয়, যেটা সঞ্জীব দা বললেন, সাদাত ভাই যেটা বললেন, আসলেই তো এত কিছুর পরেও যেটা সঞ্জীব দা বললেন যে অনেকেরই ধারণা ছিল যে কোভিড সিচুয়েশনের পরে সবকিছু যখন স্থবির তখন আমাদের অর্থনীতি হয়তো মুখ টুকরে পড়বে। অনেক হয়তো আশঙ্কা, এর চেয়েও আরো অনেক খারাপ আশঙ্কা করেছিলেন, কিন্তু আমাদের কৃষকরা কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেয়নি, আমাদের কৃষি খাত কিন্তু আমাদেরকে ফিরিয়ে দেয়নি। আমরা সবাই কিন্তু সবাই একযোগে কাজ করেছি বলেই আমরা কিন্তু এখনো টিকে আছি এবং ভালোভাবে টিকে আছি। এবং এই টিকে থাকাটা আরো বেশি অর্থবহ হবে, যে কথাটা সাদাত ভাই বললেন, সঞ্জিত দা বললেন, এবং যে সমস্ত এমএফআইরা আছেন, আমাদের সকলে মিলে যদি সরকারের সেটা প্রণোদনাই হোক, কৃষিখাত হোক বা অন্য যে কোনো সেক্টর হোক যেটা সরাসরি কৃষিকে প্রভাবিত করে, সেই ধরনের প্যাকেজ অথবা প্যাকেজ ছাড়াই হোক সেই ধরনের প্রণোদনা হোক অথবা সে ধরনের উদ্যোগ নিয়ে আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি, তাহলে কোভিড সিচুয়েশন কেন, এরকম আরো সিচুয়েশন হয়তো ভবিষ্যতে আসবে, সেটাকে আমরা দৃঢ়তার সাথে সমন্বিতভাবে সেটা মোকাবেলা করতে পারবো। আমি সঞ্জিত দাকে দিয়ে শেষ করবো। সঞ্জিত দা শুনতে পাচ্ছেন? সেটা হচ্ছে আমরা এই থ্রি কম্পোনেন্টকে আপনার ইকোনমি রিকভারির পিলার হিসেবে আমরা ধরেই কিন্তু আজকের আলোচনাটা করছি। তা আপনার কাছ থেকে শেষ আলোচনাটা আমরা নিচ্ছি যে আসলে কি সম্ভাবনা কেমন এসএমই, এগ্রি এবং মাইক্রো ফাইন্যান্স থ্রি কম্পোনেন্টের মাধ্যমে ইকোনমি রিকভার করা? ধন্যবাদ জসিম ভাই। আসলে আপনি একটা
যাই কিছু করেন না কেন, আপনি দেখা হলো যে একটা উঁচু একটা দালান করতে যাচ্ছেন, তো দালানটা করতে গেলে প্রথম কিন্তু আপনার ভিত যেটাকে বলে ফাউন্ডেশনটা যদি ঠিক না থাকে আপনার দালানের ভিত কিন্তু কখনোই উঠবে না, তাই না? আপনি আগে তো ফাউন্ডেশন লেভেলটা ঠিক করবেন। তো আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো গিয়ে কৃষি, মূল চালিকা শক্তি হলো গিয়ে এই কটেজ মাইক্রো এসএমইস। এদেরকে যদি আমি আমার ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে এই পুরো ইকোসিস্টেমের মধ্যে ওনাদেরকে ইনভলভ না করতে পারি, ওনাদের যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি না বাড়াতে পারি, ওনাদের যদি আয় ক্ষমতা উপার্জন ক্ষমতা বাড়াতে পারি, এই দেশ যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গোল নিয়ে যাচ্ছে 2041 যে আমাদের গন্তব্য, এই কোনো গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো না। এবং সরকার কিন্তু এই সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু আপনি খেয়াল করবেন যতগুলো পলিসি দিচ্ছেন সবগুলো পলিসির কিন্তু মূল কাঠামোগত জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলোতেই আছে। এখানে আমরা যারা সাপ্লাই এন্ডে আছি, আমাদের কিছু আমার মনে যে আমাদের চেষ্টা আছে, বাট চেষ্টার মধ্যে আমাদের দায়বদ্ধতার ব্যাপারগুলোকে আরো বের করতে হবে। আমি একজন পেশাগতভাবে ব্যাংকার, আমি শুধু এটাকে যদি চাকরি না নিয়ে আমি আমার একটা নাগরিক হিসাবে এই দেশের মূল কাঠামোতে কন্ট্রিবিউট করার কিন্তু আমার অনেক সুযোগ আছে ব্যাংকার হিসাবেও। আমি অ্যাকচুয়ালি মার্জিনাল পিপলদের নিডটা অ্যাসেস করে নিড বেস যদি আমি এখানে কন্ট্রিবিউট করতে পারি, সেই দায়বদ্ধতাকে আমরা এড়াতে পারি না। ব্যাংকাররা চেষ্টা করে যাচ্ছেন, এনজিওরা করে যাচ্ছেন, সবাই চেষ্টা করছেন। আমরা খুবই আশাবাদী এই কোভিড-19টাকে আমরা যে সাকসেসফুলি সরকারের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণ করেছি, সেইটা আমার জন্য একটা আশার ভিত্তিটাকে আরো অনেক শক্তিশালী করেছে। ডেফিনেটলি আমরা প্রত্যেকটা অর্গানে যদি কম্বাইন্ড ওয়েতে ইকুয়ালি সেম গোল নিয়ে কাজ করি, অবশ্যই এটা সফল না হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংক এক্স্যাক্টলি সেভাবে আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন, এবং আমরা প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা এনজিওস, প্রত্যেকটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সবাই কিন্তু একই গন্তব্য নিয়ে কাজ করছি। কারো কম বেশি হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমা চেয়ে নিই, কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি নেই এবং আমরা এই সফল হতেই হবে। আমরা সামনের দিনে আরো অনেক চমৎকার, আরো অনেক ভালো কাজ করব। আপনাকে অবশ্যই ভাই, সাদর সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে মুজিব ভাইয়ের মোবাইলের গান দিয়ে আমি শেষ করছি। ঠিক আছে, আমরা করব জয়, একদিন আমরা অবশ্যই জয় করব। তো সেই বিষয়টা সামনে রেখে আমরা আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা আশা করছি আমাদের এই লাইভ টক শোটি আপনারা আবারও দেখবেন, এবং আমরা এই লাইভ টক শোটি আমরা ইউটিউব চ্যানেলে দিচ্ছি, সেখানেও আমরা দেখতে পাবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান এই বিষয় নিয়ে আমাদের আরো আলোচনা থাকবে। আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের টক শো এবং লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। ধন্যবাদ। কান গরম হয়ে যায়। আজকে নেটলাইন ভালো ছিল, মাঝখানে তো একটু প্রবলেম করছে, মাঝখানে প্রথমে একটু সাউন্ড আসে না প্রথমে। এখন এগুলো কি